সেনাবাহিনীকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তাতে কিছুটা দ্বিমত প্রকাশ করে আবারও একটি পোস্ট দিয়েছেন এনসিপির আরেক সংগঠক সার্জিস আলম। তিনি আজ রোববার এই পোস্টটি প্রকাশ করেন, যেখানে তিনি লিখেছেন, সেদিন 11ই মার্চ সেনানিবাসে আমাকে ডেকে নেওয়া হয়নি। সার্জিস আরও জানান, যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ পেয়েছে তা আমার কাছে যথাযথ মনে হয়নি, বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টক হোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার আস্থা সংকটে পড়তে পারে। এদিকে সেনা দপ্তরকে উদ্ধৃত করে সুইডেন ভিত্তিক নেত্র নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাসনাত আব্দুল্লাহর পোস্ট সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছু নয়। গতকাল শনিবার নেত্র নিউজে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়। গত শুক্রবার হাসনাত আব্দুল্লাহ একটি পোস্ট লিখেছিলেন, 11ই মার্চ সময় 2টা 30 মিনিট। কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হয়েছে। হাসনাতের এই পোস্টটি ঘিরেই ব্যাপক আলোচনার সৃষ্টি। আজ হাসনাত আব্দুল্লাহর সেই পোস্টের পরিপ্রেক্ষিতে সার্জিস আলম তার পোস্টে লিখেছেন, 11ই মার্চ সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ নিয়ে আমার জায়গা থেকে কিছু সংযোজন ও বিয়োজন করছি। সেদিন আমি এবং হাসনাত আব্দুল্লাহ সেনাপ্রধানের সাথে কথা বলি। আমাদের সাথে আমাদের দলের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্যর যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়ার পূর্ব মুহূর্তে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি যেতে পারেননি। প্রথমেই স্পষ্ট করে জানিয়ে রাখি, সেদিন সেনানিবাসে আমাদেরকে ডেকে নেওয়া হয়নি, বরং সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সাথে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা ও উত্তর আদান প্রদান করা হতো। যেদিন সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ড দিবসে অনেকটা কড়া ভাষায় বক্তব্য দিলেন এবং বললেন, এনাফ ইজ এনাফ, তখন আমি সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করি, আপনাদের দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত কিছু দেখছেন কিনা? সেনাপ্রধানের বক্তব্য তুলনামূলক সরাসরি এবং কঠোর মনে হচ্ছে। তিনি আমাকে বলেন, তোমরা কি এ বিষয়ে সরাসরি কথা বলতে চাও? আমি বললাম, বলা যেতে পারে। এরপরে সেদিন সেনাপ্রধানের সাথে আমাদের সাক্ষাৎ হয়। সেনাভবনের সেই রুমে আমরা 3 জনই ছিলাম, সেনাপ্রধান, হাসনাত এবং আমি। মানুষ হিসাবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এককভাবে অবজার্ভ করে। হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ বা রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে, আমার এক্ষেত্রে কিছুটা দ্বিমত রয়েছে। আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখিনি, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি। অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটি ভিন্ন বিষয়। যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা সরাসরি ভাষায় কথা বলেছিলেন, তবে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে চাপ দেওয়া কথাটি আমার মনে হয়নি, বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যা সৃষ্টি হবে তা নিয়ে আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন তিনি। হাসনাতের বক্তব্যে যে বিষয়গুলো উঠে এসেছে, যেমন রিফাইন্ড আওয়ামী লীগ, সাবের হোসেন, শিরিন শারমিন চৌধুরী, সোহেল তাজ, এসব বিষয় নিয়ে কথা হয়েছিল, সেগুলো নিয়ে আলোচনা হয়েছিল। তবে আমি মনে করি হাসনাতের ফেসবুক পোস্টে কনভারসেশন অতিরিক্ত এক্সট্রিম ভাবে উপস্থাপন করা হয়নি, বরং সেই আলোচনাটি সরাসরি এবং আত্মবিশ্বাসী ছিল। আলোচনার এক পর্যায়ে আমি বলেছিলাম, যেই দল এখনো ক্ষমা চায়নি, অপরাধ স্বীকার করেনি, সেই দলকে আপনি কিভাবে ক্ষমা করবেন? অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, you lack wisdom and experience, we are in this service for at least 40 years, তোমার বয়সের থেকেও অনেক বেশি। এই কনভারসেশনটি সত্য, তবে আমাদের রুমে বসে হওয়া কনভারসেশনে হঠাৎ এককভাবে শেষ হওয়ার পরে সেনাপ্রধান যখন রুম থেকে বের হয়ে গিয়েছিলেন এবং বিদায় নেওয়ার সময় তার সাথে কথাবার্তা ছিল, আমি মনে করি সেনাপ্রধান রেগে গিয়ে এসব কথাবার্তা বলেনি, বরং একজন সিনিয়র ব্যক্তি জুনিয়রদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন। হাসনাত না ওয়ার্কার, এই ন্যারেটিভ এবং স্লোগানকে আমি প্রত্যাশা করি না। হাসনাতের জায়গা আলাদা এবং সেনাপ্রধানের জায়গা আলাদা। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে জাতীয় নাগরিক পার্টি অথবা অন্যান্য রাজনৈতিক দল এবং জনগণকে মুখোমুখি দাঁড় করানো কখনো প্রাসঙ্গিক নয়। সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে যে আলোচনা হচ্ছে সেটি আমাদের বক্তব্য নয়। এসবের পাশাপাশি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে একটি অভিমত প্রকাশ করতে চাই। আমি ভুল হতে পারি, কিন্তু এই মুহূর্তে আমার কাছে এটি সঠিক মনে হচ্ছে। আমাদের দলের মধ্যে আমরা এসব বিষয়ে আলোচনা করতে পারতাম, সিদ্ধান্ত নিতে পারতাম এবং সেই অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করতে পারতাম, কিন্তু যেভাবে এই কথাগুলো ফেসবুকে প্রকাশিত হয়েছে তা আমার কাছে ঠিক মনে হয়নি। এর ফলে পরবর্তীতে যে কোনো স্টক হোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার আস্থার সংকটে পড়তে পারে। আমার এই বক্তব্যে আমি হাসনাতের বক্তব্যের সাথে বেশ কিছু ক্ষেত্রে দ্বিমত প্রকাশ করছি। এটার জন্য অনেকে আমাকে সমালোচনা করতে পারেন, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের ব্যক্তিত্ব স্রোতে গা ভাসানোর মতো কখনোই ছিল না। সেই কারণে আমরা হাসিনা রেজিমের বন্দুকের সামনে দাঁড়িয়েছিলাম। আর যদি কেউ হাসনাতের দিকে বন্দুক তাকালে আমি তার সামনে দাঁড়ানোর কমিটমেন্ট রাখি, তবে সহযোদ্ধার কোনো বিষয়ে যখন নিজস্ব জায়গা থেকে সংশোধন করার প্রয়োজন মনে করি তখন সেটাও আমিই করব।